সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে আমাদের বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সাথে আমি থাকছি আফরিন সুলতানা এবং আমাদের সাথে স্টুডিওতে আজকে যারা উপস্থিত আছেন অতিথি হিসেবে তাদের পরিচয়টা আপনাদেরকে আগে জানিয়ে দিতে চাই। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর জিনা তারা নাসরিন, যিনি অধ্যাপক হিসেবে আছেন অবস অ্যান্ড গাইনি ডিপার্টমেন্ট, জেরিড শিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং আমাদের সাথে আছেন ডক্টর মারুফা মুস্তারি, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আজকে স্বাগত জানাচ্ছি। জি, এবং দর্শক আমাদের সাথে বিশেষজ্ঞ অতিথি থাকে, তার সাথে আমরা বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক সমস্যা নিয়ে আলোচনা করি এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে সেটা নিয়ে আমরা চেষ্টা করবো আমাদের অতিথির সাথে আলোচনা করার জন্য। সো যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে স্ক্রলে দেখানো নাম্বারে জানাতে পারেন অথবা আমাদের সাথে যুক্ত থাকতে পারেন ফেসবুক লাইভেও। ম্যাম, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে, এবং যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে সমসাময়িক একটা সমস্যা, সেটা হচ্ছে ডেঙ্গুর বিষয়টা নিয়ে। সো আপনি যেহেতু একজন গাইনোকোলজিস্ট, আপনি অনেক ধরনের পেশেন্টদেরকে ডিল করেন একটা স্পেসিফিক গ্রুপ নিয়ে। সো তাদের ক্ষেত্রে আসলে ডেঙ্গুর ইফেক্টটা নিয়ে বা তাদের সচেতনতার জন্য আপনি কোনো তথ্য বা কোনো পরামর্শ আমাদের দর্শকদের আজকে দিতে চান কিনা? ধন্যবাদ, খুব চমৎকার একটি প্রশ্ন, বিশেষ করে এখন খুব টাইম ডিমান্ডিং কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমরা যারা প্রেগনেন্ট লেডিজ আছে তাদের জন্য বলতে চাইছি যে ডেঙ্গু কিন্তু সকলকে আক্রান্ত করছে, শিশু থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত। সুতরাং যারা গর্ভবতী নারী আছেন তাদেরকেও কিন্তু ডেঙ্গু আক্রান্ত করছে। তো সাধারণত ডেঙ্গুতে খুব যে কঠিন বিপদ আল্লাহ আমাদের দেন তা নয়, দেখা যায় কিছু পার্সেন্টেজ তাদেরকে আমাদের হসপিটালাইজ করতে হচ্ছে এবং ডেফিনেটলি তারা রিস্কে যাচ্ছেন। কিন্তু আপাময় জনসাধারণ দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ভালো থাকতে পারছি, একটু সচেতনতা নিয়ে রইলি। ঠিক আমি আজকে গর্ভবতী নারীদের জন্য বলবো তারা যেন অবশ্যই সচেতন হন। সচেতন হলে তাদের ডেঙ্গুর প্রকোপটা কম হবে, কেননা তাদের যদি ডেঙ্গু হয় তারা কিন্তু সেই জটিল বা হাই রিস্কে চলে যাচ্ছেন। এবং অন্যান্য জনসাধারণের চাইতে যখন গর্ভবতী নারীরা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদের এই অসুখটি অত্যন্ত বাড়াবাড়ি পর্যায়ে যায়, অত্যন্ত কমপ্লিকেটেড হয় এবং যার জীবননাশ তার মা এবং শিশু, সেই জন্য সচেতনতা আজকের দিনে আমার মনে হয় সবচেয়ে বেশি ভয় নয়, ডেঙ্গুর সচেতনতা জানতে হবে। যেমন আমরা সকলে যেটি জানি, যেমন করে হোক মশা থেকে দূরত্ব থাকতে হবে, সেটি আমরা মশা টাঙিয়েই করি, বাড়িতে পানি বা ওসব না রাখি এবং সারা বাড়িতে আমরা খুব যত্ন করে রাখি, হাতে পায়ে একটু লোশন লাগিয়ে রাখি। মোট কথা মশা যাতে আমাদের কাছে, মানে প্রিভেনশনটাকে যাতে আমরা একটু ফোকাস করি, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর ছোট্ট করে বলবো, যদি এরকম জ্বর আসে, র্যাশ হয়, মনে হচ্ছে যে আমার হাত পা ব্যথা করছে, ডেঙ্গু ডেঙ্গু ভাব হচ্ছে, গর্ভবতী নারীদের বাড়িতে বসে না থেকে শরণাপন্ন হতে হবে অতি নিকট ডক্টরের কাছে, জাস্ট টু ডায়াগনোজ যে উনি কি ডেঙ্গুতে আছেন। কারণ ডেঙ্গুতে উনি যদি আক্রান্ত হন তাদের কিছু কিছু বিশেষ ব্যবস্থা আমরা গ্রহণ করি যাতে জটিলতার পর্যায়ে তারা না যায়। জি, আর এখন যেহেতু সিজনের একটা বিষয় আছে, এই সময়টাতে কিন্তু জ্বর অনেক কারণেই হতে পারে। সো যারা এরকম প্রেগনেন্ট উইমেন আছে বা যারা গর্ভবতী মায়েরা আছেন তাদের যদি কেউ জ্বরে আক্রান্ত হন, সেক্ষেত্রে আসলে কী ধরনের ব্যবস্থাগুলো ওনাদের নেওয়া উচিত, বা আমরা যেরকম বলছি যে একটু টেস্ট করে নেওয়া, বা আর কি কি জিনিস আসলে ওনারা করতে পারে সতর্কতা ছাড়া চিকিৎসার বিষয়টা নিয়ে? অ্যাকচুয়ালি মানে একদম প্রাথমিকভাবে আমরা বাড়িতে যখন আছেন যে গর্ভবতী নারী তার জ্বর এসেছে, ডেফিনেটলি তাকে অনেক বেশি করে তরল খাবার খেতে হবে, পানীয় খাবার খেতে হবে। এবং শুধু পানি খেলেও চলবে, একটু পানি খেলেন, ডাবের পানি খেলেন, জুস খেলেন, দেখতে হবে তার যেন শুষ্কতা না হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর জ্বরটি যেন অনেক বেড়ে না যায়, কারণ আমরা জানি যদি উচ্চ তাপমাত্রা হয় তাহলে সেই যে নবাগত শিশুটি রয়েছে সেটি মিসক্যারেজ হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, প্লাস মার জন্য খারাপ হতে পারে। আর যেটা আমরা ভয় পাই ভাইরাসই হোক অথবা আমাদের ব্যাকটেরিয়া হোক, সেপ্টিসিমিয়া হতে পারে। সুতরাং বাসায় তিনি নাপা খেতে পারেন, তবে আমার যে পরামর্শটি হবে, যদি গর্ভবতী নারী হন তার যদি জ্বর আসেন, একদিন দুদিনের বেশি না দেখে ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। জাস্ট জেনে নেওয়া দরকার যে জ্বরটি কেমন। তিনি যতক্ষণ ডক্টরের কাছে না যাচ্ছেন তিনি অবশ্যই পানি খাবেন, বাড়িতে থাকবেন এবং যে খাবারটি খাবেন গরম করে খাবারটি খাবেন এবং প্যারাসিটামলটা সাথে রাখবেন যাতে 101-এর উপরে না যায়। জি, এটার সাথে আরেকটা রেলেভেন্ট কোয়েশ্চেন একটু করতে চাই, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিকের বিষয়টা। আমাদের দেশে কিন্তু যে কারণে জ্বরে আক্রান্ত হলে খুব দ্রুতই হয়তো দোকান থেকে বা ফার্মেসি থেকে নিয়ে একটা ওষুধ খেয়ে ফেলছেন, স্পেশালি অ্যান্টিবায়োটিকটা। সো যারা এরকম গর্ভাবস্থায় আছেন তাদের ক্ষেত্রে আসলে এটার বিষয়ে কতটুকু সাবধানতা অবলম্বন করা উচিত? আমার মনে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আজকাল এই বাংলা ভিশনের মাধ্যমে সকলের জন্য এই মেসেজটি যাওয়া দরকার। অ্যান্টিবায়োটিক যত্রতত্র যখন তখন খাবার কোনো প্রয়োজন নেই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মিসইউজ। বরং এই যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা খাচ্ছি তার অজানা অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। তবে হ্যাঁ, যখন ডক্টর মনে করবেন তার জন্য এটি বেস্ট,
তখন তিনি প্রেসক্রাইব করবেন, সেই ওষুধটি খাওয়া যাবে উইদাউট মানে ডাক্তারের পরামর্শ ছাড়া ফার্মেসিতে গিয়ে অ্যান্টিবায়োটিক নেবা এটা অত্যন্ত খারাপ। এবং এটা নিয়ে আসলে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করি যখন আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে এবং আমাদের চিকিৎসার ক্ষেত্রে একটা বড় একটা অন্তরায় তৈরি করছে। একেবারে আমরা ভবিষ্যতে হয়তো এমন কোনো অ্যান্টিবায়োটিক পাবোই না যে এটি কাজ করবে। সুতরাং এটি সকল জনসাধারণ, শুধু গর্ভবতী নারী নয়, একেবারে আবাল বৃদ্ধ বনিতা অ্যান্টিবায়োটিক খাবেন না। হ্যাঁ, যখন ডক্টর মনে করবেন যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, ডেফিনেটলি আমরা তখন নেব। এবং সেটা দেওয়ার ক্ষেত্রেও একটু টেস্ট করে নিয়ে আসলে দেওয়াটা ভালো, একটা কালচার টেস্ট করে কিন্তু আমরা সহজেই বুঝতে পারি। এক্স্যাক্টলি। জি, অনেক ধন্যবাদ ডক্টর মারুফা মুস্তারি। সো আপনি যেহেতু একজন এন্ডোক্রাইনোলজিস্ট, সো এন্ডোক্রাইনোলজিস্ট হিসেবে আপনারা বিভিন্ন ধরনের রোগ ডিল করে থাকেন, যার মধ্যে খুব কমন একটা সমস্যা হচ্ছে ডায়াবেটিস। আপনি বলছিলেন আপনারা মাত্র বিশ্ব ডায়াবেটিস দিবস সেলিব্রেট করলেন। সো এই ডায়াবেটিসের আসলে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিটা কিরকম, এবং এই যে 14ই নভেম্বর আপনারা একটা সেলিব্রেশন করলেন, সেটার প্রতিপাদ্য বিষয়টা কি ছিল? জি, অনেক অনেক ধন্যবাদ। 14 নভেম্বর এই 2024 সালে যে প্রতিপাদ্য বিষয় ছিল সেটা হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং, অর্থাৎ ডায়াবেটিস এবং সুস্থতা। তো আসলে ডায়াবেটিস রোগ নিয়েও সুস্থ থাকা সম্ভব, এই মেসেজটা দেওয়াই ছিল এবারের প্রতিপাদ্য বিষয়। ডায়াবেটিস হলেই অনেকে মনে করে যে এটাই মনে হয় জীবনের শেষ, আর মনে হয় আমি আগের মতো চলতে পারবো না, ফিরতে পারবো না, অনেক ধরনের রেস্ট্রিকশন অনুভব করেন। তো এটা আসলে একটা মনে করেন যেটা যে মানসিক চাপের মতো, আসলে ব্যাপারটা ওরকম না। ডায়াবেটিস নিয়েও সুস্থ থাকা সম্ভব, কিছু নিয়মকানুন মানলে পরে এটা ইজিলি এটা কন্ট্রোলে রাখা যায়। তবে এটা একটা বিষয় যে ডায়াবেটিস আসলে চিকিৎসাটা অনেক ব্যয়বহুল, কারণ ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের সাথে এটার বিভিন্ন রকমের কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশন তো থাকেই, সাথে আরও কিছু আনুষঙ্গিক রোগ থাকে, যেমন উচ্চ রক্তচাপ বা রক্তের কোলেস্ট্রলের আধিক্য বা ফ্যাটি লিভার। সুতরাং সব মিলিয়ে এটার ব্যয়টা অনেক বেড়ে যায়। সুতরাং ডায়াবেটিস যদি আমরা প্রিভেন্ট করতে পারি, সেটাই সবচেয়ে বড় উত্তম পন্থা হওয়া উচিত আমাদের, মানে কন্ট্রোল করে রাখাটাই এটা আসলে বেস্ট পলিসি। ডায়াবেটিসটা আসলে কি মানে নিয়ন্ত্রণ তো করা যায়, তবে আমাদের প্রতিরোধও করতে পারবে, প্রিভেন্টও করা যায়। ডায়াবেটিস যাতে না হয় সেইটার দিকে আমাদের মনোযোগটা দেওয়া উচিত। জি, এটা যেহেতু একটা গ্লোবাল প্রবলেম, স্পেসিফিক্যালি বাংলাদেশের সিচুয়েশনটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। জি, এটা তো আসলে সারা বিশ্বে সাধারণত 53 কোটি মানুষ কিন্তু ডায়াবেটিস রোগে আক্রান্ত। আমাদের দেশে যে পরিসংখ্যান আছে, যে আইডিএফ এর তথ্য মতে 1,30,00,000 লোক এই রোগে আক্রান্ত, টাইপ 2 ডায়াবেটিসে। যেহেতু টাইপ 2 ডায়াবেটিস বলছেন, তার মানে নিশ্চয়ই অন্য টাইপও আছে। সো ডায়াবেটিসের ব্যাপারটা একটু সাধারণ মানুষকে বোঝার জন্য যদি আরো কিছু বলতে চান, যে এই দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কি, বা আমাদের পারিবারিকভাবে এটা হওয়ার সম্ভাবনা থাকে কিনা, যেটা অনেকেরই কোয়েশ্চেন থাকে। সো এই বিষয়টা নিয়ে একটু যদি বলতেন। ডায়াবেটিস মূলত 4 রকমের। টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1-এ যেটা হয় ইনসুলিন একদমই তৈরি হয় না, জীবন ধারণের জন্য তাকে ইনসুলিনের উপরই নির্ভরশীল হতে হয়। আর টাইপ 2 ডায়াবেটিস, এখানে ইনসুলিনটা থাকে বটে কিন্তু অকার্যকর থাকে, অর্থাৎ ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। তো আমাদের দেশে আসলে টাইপ 2 ডায়াবেটিসের পরিমাণটাই বেশি। আরেকটি ধরন হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস বা জিডিএম বা জেস্টেশনাল ডায়াবেটিস। আর 4 নম্বরটা হচ্ছে অন্যান্য কারণজনিত ডায়াবেটিস। জি, সো যেহেতু ম্যামও আছেন, এই জেস্টেশনাল ডায়াবেটিস, যেটা আমরা অন্য ডায়াবেটিসগুলো নিয়ে আলোচনা করব, এই জিনিসটা নিয়ে একটু স্পেসিফিকলি জানতে চাচ্ছি। আসলে গর্ভবতী মায়েদের তো এমনিতে অনেক বিষয়ে অনেক ঝুঁকি থাকে, বা যাদের এই সময়টাতে ডায়াবেটিসটা হচ্ছে, যেটা জেস্টেশনাল ডায়াবেটিস বললেন, সেই বিষয়টা আসলে প্রিভেন্ট করার জন্য কিছু করা যায় কিনা, অথবা যারা এই সময়টা ডায়াবেটিস ধরা পড়ছে তাদের জন্য লাইফস্টাইলটা কিরকম হওয়া উচিত, সেই বিষয়টা একটু জানতে চাই। জি, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিভেনশন বলতে কারা ঝুঁকিতে আছেন সেটাই, কারা ডায়াবেটিসটা চেক করবেন বা কারা টেস্ট করে দেখবেন যে তার ডায়াবেটিস হচ্ছে বা হয়েছে কিনা। এখন যারা প্ল্যান করছেন যে প্রেগনেন্ট হবেন বা কনসিভ করবেন, তাদের উচিত একটা ডায়াবেটিসের টেস্ট করে ফেলা। কারণ এটা যদি আমরা জানতে পারি আগে থেকে তার ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস ঝুঁকি আছে কিনা, ডায়াবেটিসের ঝুঁকি বলতে তার ডায়াবেটিসটা প্রি ডায়াবেটিস স্টেজে আছে কিনা। সাধারণত পরীক্ষা করার পর আমরা 3 ধরনের রিপোর্ট পাই, একটি হচ্ছে ডায়াবেটিস, একটি হচ্ছে নর্মাল, আরেকটা হচ্ছে প্রি ডায়াবেটিস বা বর্ডারলাইন ডায়াবেটিস যেটাকে বলা হচ্ছে। উনি যদি প্রেগনেন্ট হওয়ার আগে যদি টেস্টটা করে ফেলেন, তাহলে তার ঝুঁকিটা সে নির্ণয় করতে পারবেন। তার মানে যারা প্রেগন্যান্সি প্ল্যান করছেন তারা যাতে আগে এটা চেক করে নেন। আর তাছাড়া গর্ভকালীন ডায়াবেটিসটা ব্যাপারটা হচ্ছে এটা গর্ভাবস্থায় প্রথম ধরা পড়ে, তাও সেকেন্ড ট্রাইমাস্টার বা থার্ড ট্রাইমাস্টারে ধরা পড়ে। এখন যারা ঝুঁকিতে আছেন তাদের কিন্তু প্রথম থেকেও ডায়াবেটিস থাকতে
পারে বা প্রথম অবস্থায়ও ডায়াবেটিস ধরা পড়তে পারে। ঝুঁকিগুলা যেমন হচ্ছে যার ওজন বেশি, দৈহিক ওজন বেশি, বা যার ফ্যামিলিতে ডায়াবেটিস ছিল, বাবা মা ভাই বোন, বা তার যদি পূর্ববর্তী গর্ভাবস্থায় ডায়াবেটিসের একটা ইতিহাস থাকে, বা পূর্ববর্তী যে বাচ্চাটা জন্মদান দিয়েছিলেন উনি সেটির ওজন যদি বেশি হয়ে থাকে, বা তার যদি অন্যান্য সমস্যা থেকে থাকে যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম, তাহলে কিন্তু তার ডায়াবেটিসের ঝুঁকি আছে এবং গর্ভাবস্থায় বা গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে তার। জি, অনেক ধন্যবাদ ম্যাম। আপনি কিছু ওনার সাথে অ্যাড করতে চান কিনা বা আরো কিছু জানাতে চান কিনা আমাদেরকে বিষয়টা নিয়ে? খুব সুন্দর করে বলেছে যে অ্যাকচুয়ালি যখন কোনো নারী গর্ভবতী হতে চাইছেন তার প্রি প্রেগন্যান্সি কাউন্সেলিংটা খুব দরকার। সেখানে তাকে দেখে নিতে হয় যে তার কোনো ঝুঁকি রয়েছে কিনা। তো ডায়াবেটিসের ঝুঁকিগুলো সে চমৎকার করে বলেছে। তো আমরা যদি জেনে নিতে পারি যে সে ডায়াবেটিকের শি ইজ আ রিস্ক কেস অফ ডায়াবেটিস অথবা তার ঝুঁকি রয়েছে, তাহলে হবে কি পুরো গর্ভকালীন যে সেবাটি থাকবে সেই সেবায় আমরা ওটিতে মনোযোগ দিয়ে দেখতে চাইবো তার যেন ডায়াবেটিস না হয়। আর যদি ডায়াবেটিস চলেই আসে ইন কেস অফ প্রেগনেন্ট মানে উইমেন যারা গর্ভবতী নারী রয়েছেন, সাধারণত সেকেন্ড ট্রাইমেস্টার মানে 20 সপ্তাহ পরে আসে, সেখানে ভয়ের কিছু নেই। আমি সবসময় যেটা বলতে চাই পেশেন্টদের কাছে যে আমাদের জীবনযাত্রায় অসুস্থতা আসতেই পারে, তো সেটিকে যদি আমরা নিয়মিত যত্ন করে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখা যাবে তার জটিলতা অনেক কম হবে। তো ডায়াবেটিস যেটি আমরা বলি, যেহেতু জটিলতার বিষয়টা আসছে, যারা প্রেগন্যান্সিতে এরকম ডায়াবেটিস ধরা পড়ছে বা হয়তো আগে থেকেই ছিলেন ডায়াবেটিক, তাদের ক্ষেত্রে আসলে কি কি কমপ্লিকেশনসগুলো হতে পারে সেটা যদি একটু মানুষকে জানে তাহলে হয়তো আরেকটু কেয়ারফুল হবেন ব্যাপারটা নিয়ে। যাদের এই ডায়াবেটিস রয়েছে আগেই, তারা যদি প্রেগন্যান্সি নিতে যান তাদের জটিলতাটা জেস্টেশনাল ডায়াবেটিস যেটি ডক্টর মারুফা বলেছেন সুন্দর করে, তার চাইতে অনেক বেশি, কেননা তাদের অনেক দিন থেকে ডায়াবেটিস আছে। সুতরাং সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে আমি যদি সন্তানের কথা বলি, যে নবাগত সন্তান যেটি হবে তার গর্ভে আছে, মিসক্যারেজের সম্ভাবনা অনেক বেশি, মানে অ্যাবর্শন বা আমরা বলি গর্ভপাত, আমাদের জনসাধারণ বলছে গর্ভপাত হয়ে যেতে পারে। এই সকল বাচ্চাগুলোর জন্মগত ত্রুটি হতে পারে যেটি খুব কষ্টকর। সুতরাং জন্মগত ত্রুটি হতে পারে, মিসক্যারেজ হতে পারে, তারপরে এই বাচ্চাটি যখন বড় হতে থাকে গর্ভে অনেক বেশি বড় হয়ে যেতে থাকে, এবং সেই বাচ্চাটি যখন জন্মগ্রহণ করতে যায় দেখা যায় অনেক রকমের তার আঘাতজনিত মানে আঘাত হয়, আঘাতপ্রাপ্ত হয়ে তার ব্রেনেও আঘাত লাগতে পারে। আবার দেখা গেছে যদি ডায়াবেটিসটি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে অনেক সময় গর্ভের ভেতরেই শিশুটি মারা যায়। তো এটি অত্যন্ত কষ্টের। তারপর যখন জন্ম নিয়েছে তাতে অনেক রকমের সমস্যা হতে পারে। সুতরাং এই জটিলতাগুলো তো আসতে পারে, আমাদের জনসাধারণ জানা দরকার। উল্টো দিকে মায়ের কিছু জটিলতা হয়, তবে অত বেশি না, কিন্তু তাও মায়ের জটিলতা হয় যদি ডায়াবেটিসটি কন্ট্রোলে না থাকে। সেই মাটির রীতিমতো অনেক রকমের প্রদাহ বা ইনফেকশন হয়, সেটি হতে পারে পেশাব ইনফেকশন, সেটি হতে পারে যোনিপথের ইনফেকশন যেটি বাচ্চাকেও আক্রান্ত করে। তারপর মার দেখা যায় অনেক রকম পানি বেড়ে যায়, একে পলিহাইড্রোনিস বলি, এবং এই মার প্রি এক্লাম্পসিয়া হয় যেটি ডায়াবেটিসের হাতে পাশাপাশি চলে, এবং তার নর্মাল যে প্রসব বা নর্মাল ডেলিভারি চাইতে দেখা যায় সি সেকশন বা জটিল গর্ভ অনেক বেশি হয়। সুতরাং এই যে জটিলতাগুলো আছে তার একটি প্রতিরোধ্য বিষয় নিয়ন্ত্রণ। জি, আর যেহেতু ট্রিটমেন্টের বিষয়টা আসলে এই সময়টাতে খুবই ইম্পর্টেন্ট, আর ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা জানি যে লাইফস্টাইল মডিফিকেশনস যেরকম ইম্পর্টেন্ট সেরকম অনেক ক্ষেত্রে আমাদের মেডিসিনের হেল্পও নিতে হয়। কিন্তু সাধারণ মানুষ যেটা ভয় পেয়ে থাকেন সেটা হচ্ছে ইনজেকশন নেওয়ার ব্যাপারে একটা ভয় কাজ করে, এবং অনেকে ইনসুলিন নিতে চান না। সো প্রেগনেন্সিতে আসলে যারা শুধু ওষুধের উপর ডিপেন্ড করতে চান বা যাদের ইনসুলিন দেওয়া দরকার আছে নিতে চাচ্ছেন না, তাদের জন্য আপনি কি বলতে চান, যেহেতু তারা এই বিষয়টাতে একটা ভয় ফিল করেন? হ্যাঁ, সেটি আসলে এই যে আমাদের সমাজে একটা প্রচলিত প্রথা রয়েছে, ভয়, কুসংস্কার, ভীতি, মিথ, মিসকনসেপশন, মিসইনফরমেশন, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। ডায়াবেটিস হয়েছে, এটা একটা অসুস্থতা, সুতরাং তার চিকিৎসা লাগবেই। তো প্রথমত আমরা লাইফস্টাইল যেটি আমরা সকলে জানি যে খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে, একটু রেগুলার এক্সারসাইজ করতে হবে। ইভেন গর্ভবতী মারাও হাঁটাহাঁটি করবেন যাতে তার এক্সারসাইজ হয়। তারপর আসে ড্রাগ, মানে ডায়েট ডিসিপ্লিনে থাকতেই হবে, এক্সারসাইজ অ্যান্ড ড্রাগস। আচ্ছা, ড্রাগসের মধ্যে সাধারণত আমরা এখন অনেক মুখে সেবন করার ওষুধ রয়েছে, কিন্তু মেটফর্মিন জাতীয় আরও অনেক রয়েছে। তো সেটি কিন্তু যখন ডায়াবেটিসটা বেড়ে যায় কন্ট্রোল করতে পারে না, নিয়ন্ত্রণ করতে পারে না, তখন কিন্তু তার ইনসুলিনের প্রয়োজন হয়।
আর ইনসুলিনটি উনি যদি ভয় পেয়ে না নেন তাহলে অনেক রকম জটিলতা, যেগুলো আমি একটু আগেই বলেছি। সুতরাং ডায়াবেটিসের জটিলতাকে প্রতিরোধ করতে হলে ইনসুলিনের প্রয়োজন হয়, এবং ইনসুলিন নিলে কোনো দোষ নেই, কোনো ভয় নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বরং আপনি যখন ডায়াবেটিসটি ইনসুলিন নেবেন, তখন আপনার শিশুটি সুরক্ষিত হবে এবং আপনারও অনেক কমপ্লিকেশন কমে যাবে। সুতরাং এই যে ভয় রয়েছে আমাদের সমাজে, আমার মনে হয় এখান থেকে বেরিয়ে আসতে হবে। আরেকটি কথা বলতে চাই, যখন ডায়াবেটিসের জন্য ইনসুলিনের প্রয়োজন হয়, তখন আমরা কিন্তু অবস্টেট্রিশিয়ান যারা আছি তারা কিন্তু আমরা এন্ডোক্রাইনোলজিস্টের সাথে একসাথে হাতে হাত রেখে আমাদের যে গর্ভবতী নারী রয়েছেন তার সেবায় আমরা নিয়োজিত হই। তাহলে দেখা গেছে যে একটি সুন্দর সুস্থ বাচ্চা আমরা তাদের দিতে পারি। জি অবশ্যই, এবং যেটা সবার কনসার্ন থাকে, যেটা কতটুকু সেফ মা এবং বাচ্চা দুইজনের জন্য, সেটা তো অলরেডি আপনি ক্লিয়ার করে দিয়েছেন। সো যদি ডাক্তার এটা প্রেসক্রাইব করে থাকেন বা অ্যাডভাইস করে থাকেন, তাহলে সেক্ষেত্রে ওনারা একদম নিশ্চিন্তে আসলে ওষুধটা ব্যবহার করতে পারবেন। জি অনেক ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা বলুন। দর্শক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আমি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমি 53 বছর আমার। আমি আজকে আপনাদের অনুষ্ঠানের সাথে আপনাদের যে আজকে টপিক, এটার সাথে আমার একটা সম্পর্ক না, তারপরে যেহেতু দুজন ডাক্তার আছে আমি একটু জানতে চাচ্ছি। সেটা হলো আমার 53 ইয়ার, 2015 সালে আমার একটা স্ট্যান্ডিং হয়েছে, আর আমার ডায়াবেটিস হলো 6.50। আমার প্রশ্নটা হলো আসলে যে এই যে 2015 সালে একটা স্ট্যান্ডিং লাগানো হয়, এখন 2024 9 বছর, এই স্ট্যান্ডিংটা আসলে আয়ু কাল কতদিন থাকে, এবং এটা আমাকে এখন কি করতে হবে, আবার কোনো পরিচালনা করতে হবে কিনা, স্ট্যান্ডটা ঠিক আছে কিনা, এই জিনিসটা আমি একটু জানতে চাচ্ছিলাম। তাই নিয়ে আপনি আসলে নিজেই বলেছেন আমাদের ওই বিশেষজ্ঞ অতিথি আজকে নেই, বা তারপরও যারা আছেন ওনারা যদি কিছু এই বিষয়ে জানাতে চান, অবশ্যই সেটা জানাচ্ছি। আপনি আমাদের সাথেই থাকুন। আপনি কিছু বলতে চান কি আমাকে? আমার একটি জিনিস ভালো লাগছে দর্শকের কথা শুনে, উনি 15 বছর ধরে স্ট্যান্ডিংয়ে আছেন, হি ইজ ডুইং ভেরি গুড, এবং তার ডায়াবেটিস আছে সেটি খুব কন্ট্রোলড 6.5। এটির জন্য আপনাকে আমি সাধুবাদ দিচ্ছি। আচ্ছা, স্টেন্টিং যেটি রয়েছে সেটি কিন্তু অনেক ধরনের রয়েছে। তো আপনার যেটি দরকার, যে 15 বছর ধরে আপনি ইউজ করছেন, আপনার রেগুলার অ্যাটলিস্ট বছরে একবার আপনার সাধারণত আমাদের যে কার্ডিওলজিস্ট যিনি আপনাকে কাজ করেছেন, বা উনি না হোক যে কোনো কার্ডিওলজিস্টের কাছে আপনার যাওয়া দরকার এবং চেক আপ করিয়ে নেওয়া দরকার। যেহেতু আপনার একটা স্টেন্টিং হয়েছে, নট নেসেসারি সবগুলো লাগবে, কিন্তু আপনি তো জানেন না বয়সের সাথে, এজের সাথে আপনার অনেক পরিবর্তন হয় হার্টে। সেই জন্য তাদের সাথে পরীক্ষা করে দেখে নিতে হবে যে আপনি সব ঠিক আছে কিনা। ইফ এভরিথিং ইজ ফাইন, আপনার স্টেন্ট থাকবে সারা জীবন, তাতে কোনো ভয় নেই। সুতরাং আপনার যেটি প্রয়োজন, আপনার ডক্টরের কাছে পরামর্শ নিয়ে দেখে নিতে হবে যে আপনার হার্টটি কেমন কাজ করছে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। এবং বেসিক্যালি একজন ডাক্তারের কাছে না গেলে বা টেস্টগুলো না করলে বোঝা সম্ভব না কি অবস্থাটায় আছেন। সো চেষ্টা করবেন আপনি একজন কার্ডিওলজিস্টের কাছে গিয়ে আপনার টেস্টগুলো কমপ্লিট করে নিতে। ডক্টর মারুফা মোস্তারি, আপনার কাছে ডায়াবেটিস নিয়ে আমরা যে প্রশ্নটা করেছিলাম, আপনি কয়েকটা টাইপের কথা বলেছেন। সো বাকি যে টাইপগুলো বললেন 1 and 2, স্পেশালি 2 যেটা বললেন আমাদের দেশে খুবই কমন। সো এই বিষয়গুলো নিয়ে আরেকটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। যে টাইপ 2 ডায়াবেটিসটা আসলে খুবই কমন। এই প্রসঙ্গে আরেকটা বলি যে যেসব মেয়েরা বা মায়েরা প্রেগনেন্সির জন্য প্ল্যান করছেন, তাদের আগে থেকে টাইপ 2 ডায়াবেটিস আছে, তাদের কিন্তু আরেকটু প্ল্যানিং মাফিক আগানো উচিত। কারণ উনি হয়তো কোনো মেডিসিন পাচ্ছেন, সেই মেডিসিনগুলো হয়তো চেঞ্জ করা লাগতে পারে। সেটি হতে পারে ডায়াবেটিসের জন্য পাচ্ছেন, বা উচ্চ রক্তচাপের জন্য পাচ্ছেন, বা তার রক্তের চর্বির আধিক্যের জন্য পাচ্ছেন। সুতরাং ওই ওষুধগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। অনেক ধরনের ওষুধ প্রেগনেন্সিতে চালানো সম্ভব না, সেজন্য আগেই চেঞ্জ করে ফেলতে হবে। আরেকটা বিষয়, যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু একদম নিয়ন্ত্রণে না থাকলে প্রেগনেন্সির জন্য আসলে প্রোগ্রেস করাটা উচিত না। বিশেষ করে তার যে হিমোগ্লোবিন A1C যে টার্গেট, সেটা 6.5 এর নিচে আসলে পরে উনি প্রেগনেন্সির জন্য তৈরি থাকবেন। এখন এই বিষয়গুলো তাহলে কিভাবে হবে? উনি যদি মাল্টিপল ড্রাগ পেয়ে থাকেন, তাহলে তাকে আসলে ইনসুলিনের মাধ্যমেই কিন্তু কন্ট্রোলে আনতে হবে। আর প্রেগনেন্সি, থ্রু আউট দ্য প্রেগনেন্সি তাকে আসলে তখন ইনসুলিন নিতে হবে। আর যাদের গর্ভকালীন ডায়াবেটিস, সেটি সাধারণত গর্ভাবস্থায় প্রথম ধরা পড়ে, সেই ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে হয়তো তার মেডিসিন নাও লাগতে পারে। জীবনযাত্রার যে পরিবর্তনটা আনতে হয়, যে খাবার দাবার, এক্সারসাইজ, এগুলোর মাধ্যমে কিন্তু মোর দেন 50% পেশেন্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। সেক্ষেত্রে
ভয় পাওয়ার কিছু নাই। যদি ইনসুলিন লাগে সেক্ষেত্রে মায়েরা তো বাচ্চার কথা চিন্তা করে কিন্তু ইনসুলিন নিতে রাজি হয়ে যায়। তবে হ্যাঁ, শুধু ইনসুলিন নিলেই যে হবে ব্যাপারটা তা না, এটা বাসায় মনিটর করে দেখার বিষয় আছে, তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কি না সেটা দেখার বিষয় আছে। ওগুলো একটু এডুকেট করতে হয়, পেশেন্টকে বুঝিয়ে বলতে হয় যে আপনি সপ্তাহে 2 দিন একটু চেক করে দেখবেন ব্লাড সুগারটা কন্ট্রোলে আছে কি না। কারণ সাধারণ মানুষের যে ডায়াবেটিসের লক্ষ্যমাত্রা সেটা প্রেগনেন্সিতে একদমই ডিফারেন্ট। যেমন আমরা বলি যে ভরা পেটে 10-এর নিচে বা খাবারের আগে 7-এর নিচে থাকলে হবে, কিন্তু প্রেগনেন্সিতে এই লেভেলটা অনেক নিচে। সেক্ষেত্রে ভরা পেটে 6.7-এর নিচে রাখতে হয়, খালি পেটে 5.3 মিলিমোল পার লিটারের নিচে রাখতে হয়। সুতরাং টার্গেটটা অনেক নিচে। অনেকে মনে করে তার 6-7 আছে বা 7-8 আছে, মনে হয় নর্মাল আছে, বাট তার মানে এই বিষয়টা মাথায় রেখে একটু রেগুলার চেকআপে রাখতে হয়। সুতরাং রেগুলার ফলোআপে থাকতে হয় বেসিক্যালি এখানে। আর এমনি কিন্তু যে মায়েরা অনাগত বাচ্চার কথা চিন্তা করে ইনসুলিন নিতে রাজি হয়ে যায়। আর টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আসলে যে শুধুমাত্র একটা বয়সের পরে হয় তা না, এটা যে কোনো বয়সে যে কাউকেই এটা আক্রান্ত করতে পারে। ইভেন বাচ্চাদেরও এই ডায়াবেটিসটা হচ্ছে। এটার পিছনে আসলে অনেকগুলো কারণ, যে টাইপ 2 ডায়াবেটিস কেন হচ্ছে, বাংলাদেশই বা কেন হচ্ছে। বাংলাদেশ তো আসলে মধ্যম আয়ের দেশ। তো আসলে এখন দেখা যাচ্ছে এটা মধ্যম আর নিম্ন আয়ের দেশে কিন্তু এই পরিসংখ্যানটা অনেক বেড়ে যাচ্ছে, এবং সেটা বয়সের পরিমাণ, যে বয়সে আক্রান্ত হওয়ার কথা সেই বয়সের মানটাও নিচে নেমে যাচ্ছে। দেখা যাচ্ছে অল্প বয়সদের এই টাইপ 2 ডায়াবেটিস হচ্ছে। এটার কারণ হচ্ছে যে আমাদের অর্থনৈতিক যে উন্নতি, এটার কারণে যে দ্রুত নগরায়ন হচ্ছে। এখন গ্রামের তুলনায় শহরের লোকজন বেশি, আর গ্রামেও এখন গ্রামের মতো নাই, লাইফস্টাইল টোটালি চেঞ্জেস আসছে। লাইফস্টাইলের মধ্যে অনেক চেঞ্জ আসছে। এখন অনেক বেশি সেডেন্টারি লাইফস্টাইল, অর্থাৎ শুয়ে বসে যে কাজ করার ব্যাপারটা সেটার পরিমাণ বেড়ে যাচ্ছে, কায়িক পরিশ্রমের পরিমাণটা অনেক কমে যাচ্ছে। তাছাড়া অনেক বেশি পরিমাণে স্ট্রেস এখানে কাজ করছে। আর ঘুমের পরিমাণটা অনেক কমে যাচ্ছে, অনেক রাত জেগে কাজ করে অনেকে, ইভেন বাচ্চারাও অনেক রাত জেগে পড়াশোনা করেন। এই সব কারণে কিন্তু ডায়াবেটিস পরিমাণটা বেড়ে যাচ্ছে। জি অবশ্যই, এবং খাবার দাবারের বিষয়টা তো অবশ্যই আছে। আর পারিবারিক যেহেতু ইতিহাসের একটা সম্পর্ক থাকে সবসময় ডায়াবেটিসের সাথে, সো যাদের এরকম পারিবারিক ইতিহাস আছে অলরেডি, এবং যেহেতু ইয়াং এজে এখন ডায়াবেটিসের মাত্রাটা বাড়ছে, সো যাদের এরকম পারিবারিক ইতিহাস আছে তাদের ক্ষেত্রে আসলে কিরকম সাবধানতা অবলম্বন করা উচিত? যাদের পরিবারে বাবা মা ভাই বোন ডায়াবেটিস আক্রান্ত তাদের ঝুঁকি অনেক বেশি। তাছাড়া আমাদের দেশ যেহেতু এশিয়ান কান্ট্রিতে পড়েছে, আমরা সবাই কিন্তু ঝুঁকিতে আছি। সুতরাং 20 বছরের পরে সবারই উচিত একবার ডায়াবেটিস টেস্ট করে জেনে নেওয়া যে ডায়াবেটিস হচ্ছে বা হওয়ার পথে কিনা। জি। আর আমরা এই আলোচনাটাতে আবারও আসবো, তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি। দর্শক ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবে। শুধু দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে, এবং ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর জিনাতারা নাসরিন এবং ডক্টর মারুফা মুস্তারি। ম্যাম, আপনার কাছে একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে খুবই কমন একটা প্রবলেম আমরা রেগুলার বেসিসে ফেস করি, স্পেশালি যেহেতু আমি ফিমেল পেশেন্ট অনেক দেখি। আল্ট্রাসাউন্ড করতে গেলেই, একটা পেটের আল্ট্রাসাউন্ড করলে সিস্ট একটা খুব কমন একটা প্রবলেম আমাদের চোখের সামনে চলে আসে। সো এই সিস্টের ব্যাপারটা নিয়ে একটু জানতে চাই যে ওভারিয়ান সিস্ট, এই বিষয়টা আসলে কতটুকু ইম্পর্টেন্ট মানুষকে জানানো, যে এটার রিস্ক কতটুকু আছে, বা এই যে পিসিওএস রোগটা সম্পর্কে এখন কিন্তু অনেক মানুষই জানেন বা সচেতন। সো এটা সম্পর্কে আমাদের দর্শকদের আপনি কি বলতে চান? অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি এই প্রশ্নটা আমার খুব মনের কাছাকাছি একটি প্রশ্ন। কেননা আমি যদি এভাবে শুরু করি যে একটা কিশোরী, সেই মেয়েটি যদি একটা আল্ট্রাসাউন্ড আসে একটা সিস্ট নিয়ে, তাহলে ব্যাকুলতা বা আশঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ ছোট্ট একটা কিশোরী মেয়ে, যার 12, 13, 14, 15 বছর, তার যদি সিস্ট আসে, এটি নিয়ে মা বা বাড়িতে সকলে খুব অসম্ভব দুশ্চিন্তায় পড়ে যান। কিন্তু আমি তাদের আমি তাদের জানান দিতে চাইছি যে ছোট্ট মেয়েটির সিস্ট এলে তারা যেন আশঙ্কায় বা দুশ্চিন্তায় না পড়ে। তার মানে অল্প বয়সে যদি সিস্ট ধরা পড়ে সেটা সবসময় খুব কনসার্নিং, এটাই আমি বলতে চাইছি। 1, 2 নম্বর, হ্যাঁ, তারপর যদি এমনটি হয় যে সেই আমার কিশোরী হোক বা তরুণী হোক বা একটু বয়স্ক হোক, তাদের যদি ব্যথা থাকে বা অন্য কোনো সিস্টের প্রচণ্ড পেটে ব্যথা বা ব্লিডিংয়ের কোনো প্রবলেম বা মাসিকের কোনো প্রবলেম, হ্যাঁ, তখন আমরা এটিকে গুরুত্ব দেব। যেটি তোমার প্রশ্ন ছিল যে কখন আমরা চিন্তায় করব। যদি এমনটি হয় যে হ্যাঁ, তার পেটে ব্যথা আছে, তার খুব ব্লিডিং এলোমেলো হচ্ছে, সেটি একটি। আরেকটি গ্রুপ যেটি আমরা পিসিওএস নিয়ে কথা বলি, সেটি কিন্তু এখন অত্যধিকভাবে বেড়ে গেছে আমাদের দেশে। অ্যাবাউট 15 to
20% অফ উইমেন তাদের তো রয়েছে, আর যারা বন্ধাত্বে আছেন তাদের 30%-ই পিসিওএস রয়েছে। সুতরাং পিসিওএস নিয়ে আমাদের জনসাধারণের ভেতরে একটা ইনফরমেশন থাকা দরকার। তো সেটি দেখা যাচ্ছে যে আমরা কিছু শারীরিক পরিবর্তন হচ্ছে, একটি মেয়ে যখন বেড়ে ওঠে, কিশোর থেকে তরুণী হয়, তাতে কিছু শরীরের পরিবর্তন হবেই, কিন্তু যখন দেখা যাচ্ছে সেই মেয়েটি অত্যন্ত মুটিয়ে যাচ্ছে, অসম্ভব মোটা হয়ে যাচ্ছে, তার বডি শেপটি আপেলের মতো হয়ে যাচ্ছে, কিন্তু একটি সুন্দর তরুণী কিন্তু একটি পিয়ার শেপের মতো থাকার কথা, তারপর দেখা যাচ্ছে তার অসংখ্য অবাঞ্ছিত লোম গজাচ্ছে, তারপর দেখা যাচ্ছে সে একটু কালচে কালচে, তার গলায় তার মুখে কোথাও কোথাও কালচে ভাব হচ্ছে, চুল পড়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে, পিম্পলস হচ্ছে অনেক বেশি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি, মাসিকটা একেবারে অনিয়মিত হয়ে যাচ্ছে। এই যে উপসর্গগুলো বললাম, এগুলো হলে আমাদের সকলের একটু কেয়ারফুল বা সচেতন হওয়া দরকার। এই সবগুলোকে আমরা যদি একসাথে বলি, তাদের বলা হয় পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তখন যখন এই রকম উপসর্গগুলো আসে, আর তখন আল্ট্রাসোনোগ্রাম যদি বলে থাকেন যে সেখানে সিস্ট রয়েছে, তখন আমাদের ডেফিনেটলি আমাদের ডায়াগনোসিস করতে হবে। সুতরাং পিসিওএস ডায়াগনোসিস করার জন্য শুধু আল্ট্রাসোনোগ্রামের সিস্ট দেখলেই চলবে না, তার সাথে তার এই যে আমি বলেছি হাইপার অ্যান্ড্রোজেনিজম বা পুরুষাধিক্য, পুরুষ হরমোনের আধিক্য যেটি আছে, সেটি যদি আসে, অনিয়মিত মাসিক থাকে, তখন আমরা তাকে বলবো পিসিওএস। জি, অবশ্যই। যেহেতু আমাদের সাথে এন্ডোক্রাইনোলজিস্ট আছেন, হরমোনাল বিষয়টা আপনার কাছ থেকে একটু জানতে চাই। যারা এরকম পিসিওএস রোগে ভুগছেন, স্পেশালি হার্সুটিজম যাদের আছে বা যাদের স্থূলতা আছে, তারা কিন্তু অনেকেই এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাচ্ছেন বা অনেকেই হয়তো ডায়েটিশিয়ানের কাছে যাচ্ছেন। আসলে এই প্রবলেমগুলো যারা ফেস করছেন, তাদের প্রপারলি ট্রিটমেন্টটা কোথা থেকে নেওয়া উচিত, বা এটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসগুলো বাংলাদেশে কিরকম আছে? খুব ভালো একটা প্রশ্ন, আসলে অনেকেই জানতে চান। পিসিওএস যেহেতু একটা হরমোনাল ডিজঅর্ডার, এখানে বেসিক্যালি ইনসুলিন হরমোনটা ঠিকমতো কাজ করে না, যার কারণে এটা বেশি তৈরি হয়। এই বাড়তি ইনসুলিন আবার অন্যান্য হরমোনের মধ্যে আবার ইমব্যালেন্স ঘটায়, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন বা পুরুষ হরমোনের পরিমাণটা বাড়িয়ে দেয়, অথবা এটা সেন্সিটিভিটি বেড়ে যায়, যার কারণে তার মুখে অবাঞ্ছিত পশম দেখা দেয়। একই সাথে তার পিরিয়ডটাও একটু ইরেগুলার হয়ে যায়। এবং ইনসুলিন রেজিস্ট্যান্ট যেহেতু থাকে, ওর ওয়েটটা বেড়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে অবশ্য ওয়েট বাড়ে না, কিন্তু কম বেশি পেটে চর্বি বেড়ে যায়। তো এইসব কারণেই লক্ষণগুলো পরিলক্ষিত হয় যে তার হার্সুটিজম বা মুখে অবাঞ্ছিত পশম, শুধু মুখেই না, আরও দেহের অন্যান্য জায়গায়ও থাকে। কিন্তু অনেক সময় মেয়েরা এটা বুঝতে পারে না। মেয়েরা এই কারণে বলছি, পিসিওএসটা আসলে শুরুই হয় টিনেজে, অল্প বয়সে শুরু হয়, কিন্তু অনেক সময় তারা জিনিসটাকে খুব একটা গুরুত্ব দেয় না। এই যে পিরিয়ড ইরেগুলার, এটা কেউ গুরুত্ব দেয় না, অনেক দেরিতে তারা আসে। সুতরাং এই ক্ষেত্রে লাইফস্টাইল যে ট্রিটমেন্টের কথা বলছেন, লাইফস্টাইল মডিফিকেশন একটি ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, কারণ আনহেলদি লাইফস্টাইলের কারণেই কিন্তু এই রোগের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। যদি তার ওয়েট বেশি থাকে, অবশ্যই তাকে ওয়েট কমাতে হবে, এবং যাদের ওয়েট বেশি নেয় তাকেও কিন্তু এক্সারসাইজ করতে হবে, যাতে ইনসুলিন রেজিস্ট্যান্টটা কম থাকে। আর তাছাড়া তার কিছু কিছু, যেহেতু মুখে অবাঞ্ছিত পশম, এটা হরমোন বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে, সুতরাং এটা কমানোর জন্য মেডিসিন দিতে হবে, অ্যান্টি অ্যান্ড্রোজেন ট্রিটমেন্ট নিতে হয়। এছাড়া তার এই অ্যান্টি অ্যান্ড্রোজেনের মধ্যে বিভিন্ন রকমের আছে, কিছু কিছু মেডিসিন যারা প্রেগনেন্সির জন্য প্ল্যান করবেন, তাদেরকে কিন্তু আসলে আগেই বলে দিতে হয় যে ওষুধটা খাওয়া অবস্থায় প্রেগনেন্ট হওয়া যাবে না, সেক্ষেত্রে কন্ট্রাসেপটিভ ইউজ করতে হবে। তাছাড়া কন্ট্রাসেপটিভ পিলও কিন্তু একটা ট্রিটমেন্ট যাদের এই যে অবাঞ্ছিত পশম আছে। তবে এখানে তার যে প্রবলেমগুলো হচ্ছে, সেগুলো সলিউশনের জন্য ওভাবে আপনারা তখন প্রেসক্রাইব করে থাকেন, দরকার হলে সেটা হয়তো অন্য কাউকে রেফারও করা লাগতে পারে। জি জি। ম্যাম, আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু পিসিওএস একটা রাইজিং একটা প্রবলেম, এবং এটা ট্রিটমেন্টের ইস্যুটা আসলে খুব বড় একটা, অনেক সময় একটা ইস্যু হয়ে দাঁড়ায়, স্পেশালি যারা ইনফার্টিলিটিতে ভুগছেন বা বন্ধাত্বের সমস্যায় যারা ভুগছেন। সো এটার ট্রিটমেন্ট ফ্যাসিলিটিসটার ব্যাপারে আসলে একটু জানতে চাচ্ছি, আমাদের দেশে এটার চিকিৎসা ব্যবস্থাটা কিরকম আছে, বা যারা পিসিওএস এর জার্নিটাতে স্ট্রাগল করছেন, তাদের জন্য আপনি কোনো আশার বাণী দিতে চান কিনা? হ্যাঁ, আমি শুধু ডক্টর মারুফার সাথে একটি কথা যোগ করতে চাইছি বলার আগে, সেটি হচ্ছে যে পিসিওএস মেয়েদের সকলে জানা দরকার যে তার ওজনটি যদি, যারা মুটিয়ে গেছে, তার ওজনটি যদি সে 5 to 10% কমিয়ে ফেলতে পারে, তাহলে পিসিওএস যে এই যে শারীরিক যে পরিবর্তনগুলো, ইনসুলিন রেজিস্ট্যান্সগুলো, সেগুলো আবার কিন্তু নর্মালে চলে যায়। সুতরাং এটি কিন্তু একটা আশার আলো যে সে যদি ওজন কমাতে পারে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। তারপর তো ডক্টর মারুফা বলেছে। আচ্ছা, এখন তোমার প্রশ্নটি কিন্তু খুবই একদম সেন্সিটিভ একটি প্রশ্ন, যে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের কারণে কোনো আশার আলো আছে কিনা। আমি বলবো যে যতগুলো কারণ রয়েছে বন্ধাত্বের জন্য, পিসিওএস ইজ ওয়ান অফ দেম, এবং পিসিওএসটি সবচেয়ে ভালো যেখানে
সাকসেস রেট মানে বাচ্চা বা সন্তান হওয়ার সাকসেস রেট সবচেয়ে বেশি। সুতরাং আমার যে আজকে যে আমাদের দর্শকরা রয়েছেন তারা জানবেন যে পিসিওএস হলেই কিন্তু কষ্ট বা দুঃখ নয়, তাদের সন্তান হওয়ার সম্ভাবনাটা কিন্তু অন্যান্য বন্ধাত্বের চাইতে বেশি হয়। জি আচ্ছা, এখন ট্রিটমেন্ট বাংলাদেশে সকল ধরনের ট্রিটমেন্ট রয়েছে। সুতরাং এটি আমাদের সকল একদম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বলা দরকার যে তাদের ছুটোছুটি করার দরকার নেই। বাংলাদেশে আমাদের ইনফার্টিলিটি স্পেশালিস্ট রয়েছেন। আমি অবশ্য ইনফার্টিলিটি স্পেশালিস্ট নই, বাট যারা রয়েছেন তারা অত্যন্ত ডেডিকেটেড এবং দে আর ডুইং ভেরি ওয়েল। তবে যেটি আমরা প্রাথমিকভাবে কাজ করি, ওজন কমাই, তারপরে কিছু মেডিসিন দিয়েছি, যেমন ওরাল কন্ট্রাসেপটিভ পিলের কথা রয়েছে, আরও প্রোজেস্টেরনের কথা রয়েছে, আরও সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে, আমরা মেটফর্মিনে চলে যাই। এসব দিয়ে যখন দেখছি সে কাজ করছে না, পার্টিকুলার যখন ইনফার্টিলিটি রয়েছে, তখন আমাদের সার্জিক্যাল স্টেপে যেতে হয়। মানে এটা ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট, তার রিকোয়ারমেন্টস অনুযায়ী যেটা দরকার সেভাবে আপনারা ট্রিটমেন্টটা প্রোভাইড করছেন। এবং যদি দরকার হয় আপনি বললেন অলরেডি অনেক ক্ষেত্রে আপনারা স্পেশালিস্টের কাছে রেফার করছেন যাতে প্রপার ট্রিটমেন্টটা ওনারা পান। জি, আর একটা বিষয় আপনি বলছিলেন যে মেনোপোজাল লেডিদের নিয়ে আপনার কিছু তথ্য আপনি আমাদের দর্শকদের দিতে চান, যেহেতু খুবই অবহেলিত থাকে এই বিষয়টা। অনেকেই ধরে নেন যে এটা একটা নর্মাল ব্যাপার বা এই সময়টায় একটা মেনোপোজাল ওমেন যে প্রবলেমগুলো ফেস করে থাকেন সেগুলো কিন্তু খুব বেশি আমরা যে সাপোর্ট দিই ব্যাপারটা ওরকম না। অ্যান্ড সেম ফর যারা প্রি মেনস্ট্রুয়াল যারা আছেন বা নতুন মেনস্ট্রুয়েশন যারা শুরু হচ্ছে, সো এই দুই গ্রুপের মানুষকে হেল্প করার জন্য বা তাদেরকে আরেকটু সচেতন করার জন্য আমাদের দর্শকদের কিছু বলতে চান কিনা? হ্যাঁ, খুব সুন্দর একটি প্রশ্ন। প্রথমত আমি সেই ইয়াং কিশোরী যারা একদম কোমলমতি যে মেয়েটি মাসিক হতে যাচ্ছে, যেটি তুমি অবতারণা করলে, তাদের জানানো দরকার যে তাদের ভেতরে তথ্য দেওয়া। আমাদের মেয়েরা হয়তো মার কাছে শুনতে লজ্জা পাচ্ছে, মা বলতে চাইছে না, স্কুলের টিচাররা বলছে না, বইয়ে পত্রে তেমন কিছু নেই, পিয়ার গ্রুপের কাছে শুনছে, বিভ্রান্তিতে ভুগছে। সুতরাং একটা ক্লিয়ার মেসেজ দেওয়া দরকার যে মিনিস্ট্রেশন হবে বা মাসিক হবে, এটি তোমার একটি প্রাকৃতিক ইভেন্ট, এটিতে লজ্জার কিছু নেই। তোমার যখন এটি হবে মার সাথে বা বাড়ির সকলের সাথে শেয়ার করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটি ব্যাপার রয়েছে। সুতরাং এটি তাকে আগাম জানিয়ে দিতে হবে, তাহলে হঠাৎ করে যখন মাসিকটি হবে সে যেন বিভ্রান্তিতে না পড়ে। এটি আমার ইয়াং কিশোরী মেয়েদের জন্য বলা। আর মেনোপোজের কথা যেটি তুমি এত সুন্দর করে বললে, যে আসলে আমাদের দেশে কিন্তু মেনোপোজ লেডিদের নিয়ে খুব আমরা প্রোগ্রামও করি না, বা তাদের কথা কিন্তু খুব একটা সারফেসও আসে না, তারা অবহেলিত থাকে। অথচ আমরা যদি পাশের দেশে বা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখি, মেনোপোজ নিয়ে একদম রীতিমতো বিশ্ব সংস্থা রয়েছে, ইন্টারন্যাশনাল মেনোপোজ সোসাইটি রয়েছে, এবং তাদের যে জীবনযাত্রা যাতে সুন্দর মতো হয় তার জন্য নানা রকমের প্রোটোকল গাইডলাইন চলে এসেছে। তো একটি ভালো খবর যে আমাদের দেশের নারীরা হয়তো তারা মেনোপোজকে অনেক জয় করে চলেন, তাদের কষ্ট কম হন, হয়তো তার জন্য তারা আসেন না। উল্টো দিকে এমনটিও বলা যেতে পারে যে তারা হয়তো জানেন না যে যাওয়ার কোথাও জায়গা আছে। সুতরাং তাদের জন্য আমার বলার কথা যে আপনি যদি এমনটি মনে করেন আপনার খুব গরম লাগছে, হট ফ্ল্যাশেস হচ্ছে, ঘেমে যাচ্ছেন, কষ্ট হচ্ছে, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগ দিতে পারছেন, একটুতে মন খারাপ হচ্ছে, হাজব্যান্ডের সাথে থাকতে কষ্ট হচ্ছে, বা আপনার পারিপার্শ্বিক যে সকল জিনিসগুলো আপনি মানিয়ে নিতে পারছেন না, এই যে কষ্টগুলো হয় মেনোপজ ট্রানজিশনে, সেটি কিন্তু চমৎকার চিকিৎসা রয়েছে। একা একা নীরবে কষ্ট না ভোগ করে বরং আপনি শেয়ার করুন, আপনার ডাক্তারের কাছে আসুন। কেননা শুধু জীবনযাত্রা পরিবর্তিতের পাশাপাশি কিন্তু আজকাল মেনোপজকে হাইলাইট করার জন্য অনেক রকমের তথ্য এসেছে। পার্টিকুলারলি মেনোপজ হরমোন থেরাপি রয়েছে, যেটি আমাদের বাজারে চমৎকার কতগুলো কোম্পানি আছেন তারা একদম লেটেস্ট মেনোপজ হরমোন থেরাপি নিয়ে এসেছেন। সেটা যদি আমাদের এই নারীদের আমরা দিয়ে থাকি, তাদের যারা কষ্টে আছেন আর কি, তাদের জন্য বলছি, তাহলে যাপিত জীবনের পরিবর্তনের পাশাপাশি আমরা যদি মেনোপজ হরমোন থেরাপি দিই, তাদের মেনোপোজোত্তর জীবনটি হবে সুন্দর, অর্থবহ এবং অত্যন্ত আনন্দদায়ক। জি অবশ্যই। এবং আমরা আসলে ট্রেডিশনালি যেরকম মনে করে থাকি যে একটা বয়সের পর এগুলো খুবই স্বাভাবিক, এই কষ্টগুলো হয়, অনেকে হয়তো সেটার জন্য অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, যেহেতু ভাবছেন হয়তো এটাই নর্মাল, কিন্তু এগুলো থেকে যে উত্তরণের ব্যবস্থা আছে বা এগুলো থেকে যে উনি ভালো থাকতে পারেন সেই ইনফরমেশনটা আসলে আমরা সবাইকে দিতে চেয়েছি, এবং স্পেশালি ফ্যামিলি মেম্বার যারা আছেন তাদের সাপোর্টের বিষয়টাতে খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ। আর আপনার কাছে একটু যেটা জানতে চাই সেটা হচ্ছে থাইরয়েড হরমোনের বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা একদমই হয়নি, সো এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে থাইরয়েড প্রবলেম আসলে আমাদের দেশে কত বেশি প্রমিনেন্ট, এবং স্পেশালি যেহেতু প্রেগনেন্সি নিয়ে আজকে আমরা অনেক কথা বলেছি, থাইরয়েডের সাথে প্রেগনেন্সির আসলে রিলেশনটা কিরকম? জি,
থাইরয়েডের যে প্রিভ্যালেন্স সেটাও বাংলাদেশে অনেক বেড়ে যাচ্ছে, যদিও সঠিক পরিসংখ্যানটা নাই। আশেপাশে দেশ থেকে যেটা পাওয়া যাচ্ছে, দেশে 3 থেকে 5 কোটি মানুষ কিন্তু এই রোগে ভুগছেন। থাইরয়েডের বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। থাইরয়েড হরমোন কমে গেলে বা বেড়ে গেলে সেটা সেই অনুযায়ী কিন্তু লক্ষণগুলো পরিলক্ষিত হয়। সাধারণত হাইপোথাইরয়েডিজম বা হরমোন যদি ঘাটতি হয় সেটার প্রবলেমটাই বেশি পরিলক্ষিত হয়। কারণ হচ্ছে এইটাতে যেটা হয়, মেয়েদের যেটা হয় যে অনিয়মিত মাসিকটা কিন্তু হাইপোথাইরয়েডিজম হয়, বা ম্যানোরেজিয়া বা অতিরিক্ত রক্তস্রাব হয়। সাথে আপনি যেটা বললেন যে ইনফার্টিলিটি, এটাও একটা কারণ হাইপোথাইরয়েডিজমের। কিন্তু এটার চিকিৎসা কিন্তু খুবই ইজি, কিন্তু লক্ষণ যেহেতু থাকে না ম্যাক্সিমাম ক্ষেত্রে বা বুঝতে পারে না, সেই ক্ষেত্রে কিন্তু চিকিৎসকের শরণাপন্নটা দেরিতে করেন ওনারা, যার কারণে ট্রিটমেন্টটা নিতেও দেরি হয়ে যায়। আর তাছাড়া যদি এটার চিকিৎসা শুরু হয়ে যায়, ইউজুয়ালি এটাতে তেমন কোনো সমস্যা হয় না। ইনফার্টিলিটির ব্যাপারটাও কিন্তু এই ক্ষেত্রে থাকে না। তো থাইরয়েডের যেহেতু বিভিন্ন রকমের সমস্যা, হাইপো বা হাইপার সাধারণত ওজন কমে যায়, কিছু স্পেসিফিক কিছু লক্ষণ থাকে, হয়তো সেটা বুঝতে পারে না থাইরয়েডের জন্য হচ্ছে, কিন্তু রোগীরা ডক্টরের কাছে যায়, যেটা থাইরোটক্সিকোসিস হয়। কিন্তু হাইপোথাইরয়েড বা হরমোন যদি কমে যায়, যে এটার লক্ষণগুলো খুব একটা বোঝা যায় না, যে ওজন বেড়ে যাওয়া বা চুল পড়ে যাওয়া, এটা সাধারণত ওই লক্ষণগুলো যেহেতু বুঝতে পারে না এটা থাইরয়েডের জন্য হয়েছে, সেজন্য রোগীরা একটু দেরিতেই ডক্টরের কাছে প্রেজেন্ট করে। তবে এটার চিকিৎসা আসলে লাইফ লং, যেহেতু হরমোনটা তৈরি হয় না, তাকে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নিতে হয়, এবং মোটামুটি লাইফ লংয়ে নিতে হয়। এবং যদি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়ার পরেও তার থাইরয়েড হরমোনটা রক্তের এটার মাত্রা যদি স্বাভাবিক থাকে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না বা কোনো কমপ্লিকেশন হয় না। জি ম্যাম, আপনার ওভারভিউটা একটু জানতে চাই এই বিষয়টা নিয়ে। প্রেগনেন্সির সাথে থাইরয়েডের রিলেশন, বা যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন স্পেশালি, তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ? কারণ আমাদের দেশে এখনও অনেক মায়েরাই আছেন বা মেয়েরাই আছেন যারা কোনো প্ল্যানিং ছাড়াই প্রেগনেন্সি করছেন, এবং এটার ইফেক্টগুলো কিন্তু আলটিমেটলি বাচ্চার উপরে হচ্ছে এবং মায়ের উপর তো আছে। সো এই বিষয়টা নিয়ে আপনার মন্তব্যটা একটু জানতে চাই। এটা তো আমি মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে এটি ওয়ান অফ দ্যাম। সুতরাং প্রত্যেকটি নারীর, আমাদের বাংলাদেশে যারা সকলে রয়েছেন, যখন প্রেগনেন্সি নেবেন বা সন্তান নেবার চিন্তা করবেন, অবশ্যই আপনারা ডক্টরের কাছে গিয়ে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করবেন। এটি এমন কোনো কঠিন ব্যাপারই নয়। আপনার বাড়ির কাছে ডক্টর, এমবিবিএস ডক্টরের কাছে গেলেই হবে, একদম যে স্পেশালিস্টের কাছে যেতে হবে নট নেসেসারি। তার কাছে যে আপনি বলবেন যে আমি সন্তান নিতে চাই, তো আমার কি সব কিছু ঠিক আছে কিনা। তো এখন হয়েছে কি, আমাদের দেশে যারা প্রান্তিক জনগোষ্ঠী রয়েছেন তারা ভাবছেন যে আমাদের মা, দাদি, নানি সকলের তো এইভাবে প্রেগনেন্সি হয়েছে, কিন্তু এটিও তো ঠিক যে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের জটিলতা হচ্ছে। কত সন্তান হারা হচ্ছেন মারা, কত ইয়াং তরুণীরা মারা যাচ্ছেন। সুতরাং এটি আমাদের লক্ষ্য রাখতে হবে। সকল দর্শকের বুঝতে হবে যে এটি খুবই ইম্পর্ট্যান্ট। তারা এসে দেখে নেবেন। হ্যাঁ, তাদের কি দেখে নেবেন? তাদের স্বাস্থ্যটি কেমন আছে, তাদের রক্তশূন্যতা রয়েছে কিনা, তাদের থাইরয়েড রয়েছে কিনা, তাদের ডায়াবেটিস আছে কিনা, সামান্য কয়েকটা টেস্ট। ইফ সব যদি ভালো থাকে, দে আর ফিট, তখন তারা সন্তান নেবেন। হ্যাঁ, আর যদি থাইরয়েডটি তার হয়েই যায়, তখন তো তাকে থাইরয়েডের চিকিৎসা নিতেই হবে। যেমন ডক্টর মারুফা বলেছেন যে থাইরয়েডের চিকিৎসা কিন্তু লাইফ লং। সুতরাং প্রেগনেন্সিতে গিয়ে হঠাৎ করে বন্ধ করে নেব না, এটি নয়। বরং প্রেগনেন্সিতে যদি আমরা থাইরয়েডের চিকিৎসা না নিই, তার যে নবজাত শিশুটি রয়েছে তার অনেক রকমের অসুস্থতা হতে পারে, একদম কিডনি থেকে শুরু করে সেই বুদ্ধি হীনতা হতে পারে, বাচ্চার অসুস্থতা হতে পারে, পেটে মারা যেতে পারে, মিসক্যারেজ হয়ে যেতে পারে, অনেক রকমের সমস্যা হতে পারে। সুতরাং যে নারীটি তার থাইরয়েড আছে, তাকে প্রেগনেন্সিতে আগে যদি ধরা পড়ে, তাহলে মেডিসিনটা নেবেন, নিয়ে তার রক্তে থাইরয়েডের পরিমাণটি নিয়ন্ত্রণ করে সন্তান নেবেন। তাহলে একদম নর্মাল যেভাবে বেবি হয় ঠিক তারটাও তেমন হবে, কোনো ব্যাপারই না এটি। আর যদি তার থাইরয়েড হয়ে যায়, তখন ওষুধটি খেতে হবে, এবং যথাযথভাবে ডক্টরের সাথে আমরা আবার এন্ডোক্রাইনোলজিস্টে আমরা সুন্দর করে হাতে হাত মিলিয়ে কাজ করি, তাকে আমরা ডোজটি বাড়িয়ে দিই, কমিয়ে দিই, যাতে আমাদের নিয়ন্ত্রণে থাকে এবং অবশেষে আমরা যেন সুন্দর একটি বেবি পেতে পারি। জি, আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমরা সেফ প্রেগনেন্সি নিয়ে কথা বলছি, এই সেফ প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক ডিজিজ এরকম আছে যেটা মায়েদের কাছ থেকে বাচ্চাদের ট্রান্সফার হতে পারে, বা মায়েরা হয়তো, যেমন আমি তো একটা এক্সাম্পল দিই যে কারো হয়তো হেপাটাইটিস ইনফেকশন আছে কোনো একজন মায়ের, বা এরকম স্পেসিফিক সিচুয়েশনস যাদের আছে, তাদের ক্ষেত্রে যদি এরকম কয়েকটা সিচুয়েশন মেনশন করে একটু বলতেন যে যারা হেপাটাইটিস রোগে ভুগছেন বা যাদের থ্যালাসেমিয়া আছে, এই মায়েদের আসলে স্পেসিফিক্যালি কী ধরনের কেয়ারগুলো নেওয়া উচিত, বা কারা ওই কেয়ারগুলো কোথায় নিতে পারেন তারা? এক্স্যাক্টলি, এটি খুবই খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমেই বলেছিলাম জনসাধারণের উদ্দেশ্যে যে আপনি যখন প্ল্যান করবেন বা পরিকল্পনা করছেন আপনি সন্তান নেবেন, তার আগেই ডক্টরের কাছে আসতে হবে। নট নেসেসারি যে আপনার ঢাকায় ছুটে আসতে হবে, আপনার বাড়ির কাছে ডক্টর, যে এমবিবিএস ডক্টর আছে তার কাছে যাবেন, তিনি আপনাকে একটু ইতিহাস নেবেন, একটু পরীক্ষা নিরীক্ষা করবেন, এবং তিনি মনে করতে পারবেন যে আপনার হেপাটাইটিস রয়েছে কিনা, যেটি খুব কমন, আপনার থ্যালাসেমিয়া রয়েছে কিনা, আপনার থাইরয়েড রয়েছে কিনা,
থাকলে আমরা সেই স্পেশালিস্টকে রেফার করছি। তো কিছু কিছু জেনেটিক ডিজিজ আছে যেটি কিন্তু বংশ পরস্পর চলে আসে। তো এটি আমরা ইতিহাস নেওয়ার সময় জেনে নিই যে আপনার বংশে কি কারো রক্তের দোষ রয়েছে, আপনার বংশে কি এমন অসুস্থতা রয়েছে, ডায়াবেটিস রয়েছে, আমরা কিন্তু জেনে নিই। এবং ডক্টরদের এটি একটু চমৎকার তারা ইতিহাস নিয়ে তুলে ধরতে পারেন যে এই নারীটি তার কী কী ঝুঁকি রয়েছে, সুতরাং ঝুঁকি থাকলে আমরা সেভাবে কাজ করি। আচ্ছা, হেপাটাইটিসের কথা তুমি তুলে ধরেছো। ইয়েস, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আমাদের পেশেন্টের তো প্রত্যেকে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন নিয়েছি, আমাদের এটা একদম রুটিন রয়েছে। সুতরাং খুব যে সবার হবে তা নয়, তবে যদি হেপাটাইটিস বি পজিটিভ থাকে যে নারীটির হয়েছে, তাকে একটু স্পেশাল প্রিকশন নিতে হবে। ফার্স্ট অফ অল তার হাজব্যান্ড, তার বাড়ির লোকজন যারা এক্সপোজার আছে, তাদের তো ভ্যাকসিন নিতেই হবে। দ্বিতীয়ত, আপনি প্রেগনেন্সিতে যদি চলেও আসেন তাতেও কোনো ভয় নেই, আমরা এই পুরো প্রেগনেন্সিটা অত্যন্ত যত্ন সহকারে আপনাকে নিয়ে যাব এবং আপনি যখন সন্তান জন্ম দেবেন আপনার সন্তানটি কিন্তু আপনার কাছ থেকে এই হেপাটাইটিস বিটা ক্যারি করতে পারে। সুতরাং জন্মের পরেই আপনার সন্তানকে আমরা দুটো চিকিৎসা দেব, একটা হচ্ছে ভ্যাকসিন দেব আর একটা অ্যান্টিবডি দেব। কেননা আমরা যদি এটি না দিয়ে থাকি, এখানে অবহেলা করি, এই শিশু সন্তানটি বড় হলে তার জন্ডিস তো হবেই এবং 25% কেসে এই বাচ্চাটি মারা যেতে পারে, ক্যান্সার হতে পারে, লিভার সিরোসিস হতে পারে, প্রাইমারি কার্সিনোমা লিভার হতে পারে। সুতরাং এটি মানে ভয়ের জন্য বলছি না, জনসাধারণের জেনে থাকা দরকার যে যাদের জন্ডিস রয়েছে তাদের শিশুটি যখন জন্মগ্রহণ করবেন তারা যেন হাসপাতালে এসে ডেলিভারি করেন এবং শিশুটি যেন প্রপার উদ্যোগে ওই ওষুধটি, ভ্যাকসিনটি এবং অ্যান্টিবডি পেয়ে থাকেন। আরেকটি কথা বলতে চাইব যে সকলের জন্য, সেটি তার রিস্ক থাকুক, ঝুঁকি থাকুক আর নাই বা থাকুক, আমাদের সরকার, আমাদের বাংলাদেশ, আমরা সকলে চাইছি যে যখন আপনি প্রসব করবেন তখন আপনি হাসপাতালে আসুন। ইনস্টিটিউশনাল ডেলিভারি করলে দেখা গেছে, সারা বিশ্বে দেখা গেছে যে আমরা যদি হাসপাতালে প্রসব করি তার যে জটিলতা, মায়ের মৃত্যু, শিশুর মৃত্যু অনেক কম। জি, অবশ্যই অনেক ধন্যবাদ সুন্দর করে এই বিষয়টা বুঝিয়ে বলার জন্য। আমরা আসলে অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে থেকে আমাদের দর্শকদের মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য। এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ আবার আগামী সপ্তাহে।